আজকে যদি নেতা হিসাবে রাজ্য এবং রাজ্যের বাইরে যদি কংগ্রেসের বাংলার কোনো নেতা থাকে সে হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী। সে 2800 ভোট যে পায় না সে পার্টির প্রেসিডেন্ট হতে পারে, তাকে দল প্রেসিডেন্ট করে দিয়েছে বলে প্রেসিডেন্ট। ভোট নেবেন সংখ্যালঘুর, কিন্তু নেতৃত্বে সংখ্যালঘু থাকবে না। যে দীপা দাস মুন্সি উত্তর দিনাজপুরে আমি থাকলে উনি ওখানে জায়গা পাবেন। ভিক্টর সাহেবের রাজনৈতিক গভীরতাটা কোথাও হি ইজ ল্যাকিং। উনি তো ওই মাইনরিটি মেজরিটি কার্ড খেলার চেষ্টা করছেন। আমি অন এয়ার আলী ইমরান রামস ভিক্টরকে প্রশ্ন করছি, আপনি লোকের ভোট নিয়ে প্রশ্ন তুলছেন, আপনি কত টাকা পেয়ে কত ভোট পেয়েছেন এবং কেন জিততে পারেননি? শুভঙ্কর সরকার নেতা কি নেতা না এই সার্টিফিকেট ভিক্টরের দেওয়ার কোনো অধিকারই নেই। এই মুহূর্তে কংগ্রেসে একটি বিষয় নিয়ে যথেষ্ট বিতর্ক চলছে। সেই নিয়ে ইতিমধ্যে একটি ভিডিও আমি বানিয়েওছি। সেটা হচ্ছে ইমরান আলী শামস ভিক্টরকে নিয়ে। তাকে সাসপেন্ড করা হয়েছে দল থেকে, কিন্তু সাংবাদিক হিসেবে এক তরফের কথা শোনাটা আমার কাজ নয়, আরেক তরফের কথাও আমাকে শুনতে হবে। সেটা নিয়ে আজকে আমার সঙ্গে আলোচনা রয়েছেন সুমন রায়চৌধুরী, কংগ্রেসের নেতা। আমার নাম অভিষেক সেনগুপ্ত, আপনি দেখছেন বেঙ্গল পলিটিক্স। সুমনদা, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে একগুচ্ছ অভিযোগ করেছেন ভিক্টর। তার যে অভিযোগ তিনি করেছেন তাকে নিয়ম বহির্ভূতভাবে বহিষ্কৃত করা হয়েছে দল থেকে। আসলে উত্তর দিনাজপুর তার কাছ থেকে দখল করে নিতে চাওয়া হয়েছে, এমনকি সভাপতির বিরুদ্ধে ক্ষোভ রয়েছে। মাত্র 2800 ভোট পেয়েছেন, কিন্তু তিনি বোধহয় 2,80,000 ভোট পেয়েছেন। এরকম নানান অভিযোগ রয়েছে। সত্যিই কি নিয়ম বহির্ভূতভাবে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে? এখন অবধি আমিও জানি না বহিষ্কার কেন। তো ভাই, দল বিরোধী কাজ করেছি তো সেটা আপনি আমাকে প্রমাণ দিন। যে দীপা দাস মুন্সি উত্তর দিনাজপুরে আমি থাকলে উনি ওখানে জায়গা পাবেন। যদি কংগ্রেসের বাংলার কোনো নেতা থাকে সে হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী। যে 2800 ভোট পায় না তাকে আমি নেতা বলবো? দেখুন, দলের শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান হচ্ছেন বর্ষিয়ান নেতা দেবপ্রসাদ রায়, যিনি কংগ্রেসের সংবিধান, আমাদের দলের যেটা কনস্টিটিউশন, সেই ব্যাপারে উনি একজন এক্সপার্ট। আচ্ছা। তার সাথে রয়েছেন বর্ষিয়ান নেতা, প্রাক্তন সাংসদ, প্রাক্তন সভাপতি অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য, বিশিষ্ট আইনজীবী কংগ্রেস নেতা রিজু ঘোষাল। আচ্ছা। সেই জন্য কারোর প্রতি কোনো ভেন্ডেটা নিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আমার মনে হয় না। যদিও এই বিষয়ে উত্তর দেওয়াটা আমার কাজ নয়। এটা এই প্রশ্নগুলো আপনি যদি শৃঙ্খলা রক্ষা কমিটির যারা সদস্য তাদের করতেন তাহলে ভালো হতো। তা সত্ত্বেও আমি এটুকু বলবো যে নিশ্চয়ই দলের শৃঙ্খলা রক্ষা কমিটি যখন এই সিদ্ধান্তটা নিয়েছেন, সিদ্ধান্তের মধ্যে কোনো মৌলিক এমন বিষয় রয়েছে যেটা তাদের বাধ্য করেছেন যে ওনাকে দল থেকে বহিষ্কার করা হোক। দল বিরোধী কাজ করেছেন এরকম অভিযোগ শোনা যায় ওনার বিরুদ্ধে অভিযোগ। দেখুন, এগুলো তো সবই শৃঙ্খলা রক্ষা কমিটি তদন্ত করেছে। আচ্ছা। প্রথমে তো ওনাকে সাসপেন্ড করা হয়েছিল, তারপর ওনার সঙ্গে পত্রালাপে কথাবার্তা হয়েছে, তারপরে শৃঙ্খলা রক্ষা কমিটি এটা সিদ্ধান্ত নিয়েছে। দল বিরোধী কাজের অভিযোগ বলতে শোনা যায় উনি নাকি কখনো টিকিট বন্টন নিয়ে অসন্তোষ থাকলে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট দাঁড় করিয়ে দিতেন। আচ্ছা। দল বিরোধী কাজ বলতে দলকে না জানিয়ে বিভিন্ন কর্মসূচিতে চলে যাওয়া। দল বিরোধী কাজ বলতে নেতৃত্বের প্রতি বিষোদ্গার করা, এটাও এক ধরনের দল বিরোধী কাজ। দেখুন, আমার কাউকে পছন্দ হতেই পারে, কাউকে অপছন্দ হতেই পারে। কোনো নেতা আমাকে পছন্দ করতে পারেন, কোনো নেতা আমাকে পছন্দ না করতে পারেন। পাবলিক ডোমেনে সেটা নিয়ে মন্তব্য করা, এটা হচ্ছে ব্রিচ অফ ডিসিপ্লিন। শুনেছি এই বিষয়ে ওনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আচ্ছা। এবং উনি তো বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি, তার কি তিনি ভোট কত পেয়েছেন, কিভাবে টিকিট বন্টন হয়েছে, এইসব নিয়ে নানা রকম কথা বলেছেন। আমার একটাই বক্তব্য একজন কংগ্রেস কর্মী হিসাবে, ভিক্টরের সঙ্গে আমার সেরকম কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। উনি দলের একজন নেতা, উনি আমাদের দলে এসছেন ফরওয়ার্ড ব্লক থেকে। সৌজন্য যতটুকু থাকে সেই দেখলে কেমন আছেন, ভালো আছেন, এইটুকুই ছিল। আমার একটাই বক্তব্য হচ্ছে, আমারও অনেক নেতার প্রতি অনেক অভিযোগ থাকতে পারে, তার মোডাস অপারেন্ডি নিয়ে আমার প্রশ্ন থাকতে পারে। আমার মনে হয় সেটা দলীয় পরিধির মধ্যে আলোচনা করা, কোনো বিষয়ে কোনো আপত্তি থাকলে সেই নেতাকে জানানো যে আপনার এই পথ চলাটা আমার পছন্দ হচ্ছে না। এগুলোই হচ্ছে একজন দায়িত্ববান রাজনীতিবিদের কাজ।
তা সেটা উনি, আমার ধারণা, আর দেখুন আমার নতুন করে বলার কিছু নেই, সমাজ মাধ্যমে সব ওপেন হয়ে রয়েছে। হ্যাঁ, আমার নতুন করে বলার কিছু নেই, তবে এই কথাগুলো, এই স্টেটমেন্টগুলো যদি উনি পাবলিক ডোমেনে না দিয়ে লিখিত আকারে বা নিজে দেখা করে সভাপতির কোনো বিষয়ে যদি ওনার কোনো বক্তব্য থাকে উনি বলতেন, সেটা অনেক বেশি গ্রহণযোগ্য হতো। তাহলেই শৃঙ্খলা ভঙ্গের প্রস্তাব উঠতো না। আরও অনেক ঘটনা আছে যেগুলো নিয়ে হয়তো শৃঙ্খলা রক্ষা কমিটি ভাবনা চিন্তা করেছেন, অনেক অভিযোগ জমা পড়েছে। উনি আজকে উত্তর দিনাজপুরের কথা বলছেন, উত্তর দিনাজপুরে কে জমিদারি করতে চায়, কে করতে চায় না, এসব কথা বলছেন। খুব পরিষ্কার বক্তব্য দীপা দাসমুন্সী এবং মোহিত সেনগুপ্তকে নিয়ে, যে দক্ষিণ দিনাজপুর বা উত্তর দিনাজপুর দখলে নিতে চান এই দুজন লোক, সেই কারণে মানে মূলত দীপা দাসমুন্সী নিজের নিয়ন্ত্রণে রাখতে চান এবং মোহিত সেনগুপ্ত তাকে সাহায্য করেছেন, এই পুরো ব্যাপারটা উনি বলেছেন। আমি উত্তর দিনাজপুরের বাসিন্দা, আর দীপা দাসমুন্সী উত্তর দিনাজপুরকে নিজের জেলা বলে মনে করেন। কি দীপা দাসমুন্সী উত্তর দিনাজপুরে আমি থাকলে উনি ওখানে জায়গা পাবেন, সেই জন্য ভিক্টরকে ওখান থেকে সরাতে হবে, এটাই হচ্ছে আসল কারণ। দেখুন, দীপা দাসমুন্সী সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক, উনি প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী, বর্ষিয়ান নেতা প্রিয়রঞ্জন দাসমুন্সীর সহধর্মিণী, এবং দীপা দাসমুন্সী এআইসিসির সাধারণ সম্পাদক হয়ে খুব সাফল্যের সঙ্গে অন্যান্য রাজ্যে কাজ করছেন। আপনারা দেখেছেন কেরালা এবং তেলেঙ্গানায় দুটো রাজ্যেই দীপা দাসমুন্সী ইনচার্জ ছিলেন, এবং কেরালাতে সাকসেস এলো, তেলেঙ্গানাতেও সাকসেস এখন দীপা দাসমুন্সী। কিন্তু দীপা দাসমুন্সীকে নিয়ে একটা জেলার মধ্যে তাকে আবদ্ধ রেখে জেলা পলিটিক্স করাটা আমার মনে হয় না কোনো বুদ্ধিমানের কাজ। এইটুকু রাজনৈতিক গভীরতা আমি ওনার কথা বলছি না, যে কোনো মানুষের থেকেই এক্সপেক্টেড। কারণ উনি হাজার চেষ্টা করলেও আজকে দীপা দাসমুন্সী যে জায়গায় পৌঁছে গেছেন নিজের কর্মকুশলতার মাধ্যমে, উনি কোনোদিন দীপা দাসমুন্সীকে ছুঁতে পাবেন। এই ধরনের কথাগুলো এইভাবে কিছু দখল হয় না। মানুষ যদি আপনার সঙ্গে থাকে তাহলে এমনিই সেটা আপনার হবে, মানুষ যদি আপনার সঙ্গে না থাকে আপনাকে ত্যাগ করবে, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। সেই জন্য এই ধরনের অভিযোগগুলো হচ্ছে শিশু সুলভ বলে আমি মনে করি। সুমনদা, একটা জিনিস হচ্ছে যে ভিক্টরের খুব স্পেসিফিক একটা অভিযোগ, সেটা রয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি বলেছেন যে উনি আর যাই হন নেতা নন, সভাপতি এবং নেতা দুটো আলাদা বিষয়। সে 2800 ভোট যে পায় না সে পার্টির প্রেসিডেন্ট হতে পারে, তাকে দল প্রেসিডেন্ট করে দিয়েছে বলে প্রেসিডেন্ট, কিন্তু সে নেতা হতে পারে। প্রেসিডেন্ট হওয়া আলাদা জিনিস আর নেতা হওয়া আলাদা জিনিস। না, আমি একটা কথা বলি, শুভঙ্কর সরকার নেতা কি নেতা না এই সার্টিফিকেট ভিক্টরের দেওয়ার কোনো অধিকারই নেই। আচ্ছা, শুভঙ্কর সরকার রাজ্য ছাত্র পরিষদের সভাপতি ছিলেন, ছাত্র আন্দোলন থেকে, মাটির গন্ধ উনি চেনেন, ছাত্র আন্দোলন থেকে উঠে এসছেন। সর্বভারতীয় ছাত্র পরিষদ, যেটাকে আমরা এনএসইউআই বলি, তার জেনারেল সেক্রেটারি ছিলেন, সর্বভারতীয় যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন, তারপরে নিখিল ভারত কংগ্রেস কমিটির সম্পাদক হয়ে 2-3টে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ছিলেন শুভঙ্কর সরকার। তা শুভঙ্কর সরকার নেতা কি নেতা না, এটা কি আমাকে ওই আলী ইমরান রামস ভিক্টরের থেকে সার্টিফিকেট দিতে হবে? এই ধরনের কথাগুলো বলেই তো বিরোধীরাও সমালোচনা করার সুযোগ পেয়ে যায়। আমি তো এরকম প্রশ্ন করতেই পারি যে আপনাকে যে অর্থ এআইসিসি এবার দিয়েছিল ভোট লড়ার জন্য, আমিও একজন প্রার্থী ছিলাম, হ্যাঁ, উনি আপনার সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন সব 1500-2000 পাওয়া ভোট পাওয়া লোকেরা মঞ্চে, আমি নিচে, এটাই তো ওনার অভিযোগ ছিল। 1500-2000 ভোট যারা পেয়েছে তাদের কি অর্থনৈতিক সাহায্য এআইসিসি করেছিল আর আপনাকে কত টাকা দিয়েছিল? কত ভিক্টরকে কত টাকা দেওয়া হয়েছিল আমি বলতে পারবো না, নিশ্চয়ই আমাদের থেকে, ওগুলো এ ক্যাটেগরি সিট, নিশ্চয়ই অনেক বেশি সাহায্য করেছে এবং সেটাই করা উচিত। উনি যদি কাউকে ব্যক্তি আক্রমণ করেন, কোনো প্রার্থীদের ব্যক্তি আক্রমণ করেন, সেটা কি শৃঙ্খলার মধ্যে পড়ে আপনার মনে হয়? আপনাকেই তো ইন্টারভিউ দিয়েছিল ভিক্টর, আপনাকেই ইন্টারভিউ দিয়েছিল। একটা 1500-2000 ভোট পাওয়া একজন প্রার্থী যে অর্থনৈতিক অনুদান দল থেকে পেয়েছে ভোটটা লড়ার জন্য, দেখুন ভোট লড়তে টাকা লাগে, এটা লুকোচুরির ব্যাপার নেই, সব দল দেয়। আমরা হয়তো কয়েক লক্ষে পাই, বিজেপির প্রার্থীরা কোটিতে পায়, তৃণমূল মাঝামাঝি একটা অঙ্কে পায়,
ভোট লড়তে প্রার্থীদের সব রাজনৈতিক দল তার টাকা দেয়, এতে এর মধ্যে কোনো দ্বিচারিতা নেই, আর দ্বিচারিতা রাখা উচিত না। আমি ভিক্টরকে জিজ্ঞেস করছি, আপনি বলুন, আপনি তো লোকের এইসবকে ১,৫০০ পেয়েছে, ২,০০০ পেয়েছে এইসব বলছেন, আপনি তো এতটা সহযোগিতা পেয়েছেন দলের থেকে, আপনি জিততে পারেননি কেন? এ প্রশ্নের উত্তর, আপনি লোকসভায় টিকিট পেয়েছিলেন, জিততে পারেননি। আপনি নাকি জননেতা উত্তর দিনাজপুরের, আপনি জিততে পারেননি। আপনি বিধানসভায় টিকিট পেলেন, আপনি জিততে পারলেন না। কোথায় আপনার ফ্যান ফলোয়িং? তো ওনার বক্তব্য হচ্ছে যে না না, ওনা ওই কয়েকটা আপনার ইন্টারভিউ কেটে কেটে কিছু উচ্ছৃঙ্খল ছেলে মেয়েদের দিয়ে, ভদ্রলোককে দিয়ে, ভদ্রলোকই বলবো, আমি মার্জিত ভাষায় কথা বলি, ভদ্রলোককে দিয়ে সেই আপনার ইন্টারভিউয়ের কিছু কিছু পোর্শন কেটে কেটে উনি ভাইরাল করানোর চেষ্টা করছেন। আমি অন এয়ার আলী ইমরান রামস ভিক্টরকে প্রশ্ন করছি, আপনি লোকের ভোট নিয়ে প্রশ্ন তুলছেন, আপনি কত টাকা পেয়ে কত ভোট পেয়েছেন এবং কেন জিততে পারেননি? আপনি বেশি ভোট পাবেন, খুব স্বাভাবিক ব্যাপার। সংখ্যালঘু মানুষরা কংগ্রেসকে যে কোনো ধর্মনিরপেক্ষ দলকে সাহায্য করে, সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন টিকে ছিল। কংগ্রেসকে তারা ভোট দেয়। আপনার জেলা কংগ্রেসের ভিত একটা, সেখানে আপনি এতটা অনুদান পেয়েও জিততে পারলেন কেন? আলী ইমরান রামস ভিক্টর, আপনি উত্তর দিন, আমি প্রশ্ন করছি। সুমনদা, একই সঙ্গে একটা উনি দাবি করেছেন, সেটা হচ্ছে যে সংখ্যালঘু প্রার্থী বেশি হওয়া সত্ত্বেও সংখ্যালঘু ভোট কংগ্রেস নেয়, কিন্তু সংখ্যালঘু প্রার্থীদের কখনো গুরুত্ব দেওয়া হয় না। মানে এটা কংগ্রেসের মানে ভিক্টরের একটা অভিযোগ আর কি। মানে বলা হয়েছে যে আমরা তো যারা সংখ্যালঘু, মানে তারা তো সংখ্যালঘু ভোট নিয়েই তো হয়েছে, তাহলে যদি কংগ্রেস সংখ্যালঘু ভোটই নেবে, তাহলে কেন সংখ্যালঘু প্রার্থীদের কেন গুরুত্ব দেওয়া হবে না? 18 লাখ প্লাস আমরা ভোট পেয়েছি, তার মধ্যে 95% ভোট হচ্ছে সংখ্যালঘুদের। তো 95% সংখ্যালঘুরা ভোট দিচ্ছে, কিন্তু সংখ্যালঘুর ভোট কংগ্রেস নেবে, কিন্তু সংখ্যালঘু নেতা রাখবে না। কে বলেছে এই ধরনের কথা? সংখ্যালঘু মানুষেরা, সংখ্যালঘু সহযোদ্ধারা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করেন জাতীয় কংগ্রেসে এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসে। আমাদের যুব কংগ্রেস থেকে শুরু করে বিভিন্ন শাখা সংগঠন, তারপর মূল যে প্রদেশ কংগ্রেসের কমিটিটা আছে, সেখানে সহসভাপতির থেকে সাধারণ সম্পাদক অনেক সংখ্যালঘু মানুষেরা রয়েছেন। মানে স্পেশাল কি গুরুত্ব? মানে বেশি টাকা দেওয়া? ও তো টাকাই বোঝে, আর কিছু বোঝে না। মানে বেশি টাকা দেওয়া মানে আমি যে ক্যাটেগরি, ওনার বক্তব্য হচ্ছে যে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা যেখানে যেখানে সেখানে কেন সংখ্যালঘু প্রার্থীই হবে না, সেখানে কেন? কারণ আমরা ধর্মনিরপেক্ষ দল। আমি যদি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি, আমার কাছে কি হিন্দু কি মুসলমান, কি হিন্দু কি মুসলমান, আমি যদি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি, তাহলে এই প্রশ্নটা অত্যন্ত ডিরোগেটরি একটা প্রশ্ন, যেটা একটা ধর্মনিরপেক্ষ রাজনীতিবিদের করা উচিত নয়। উনি তো ওই মাইনরিটি মেজরিটি কার্ড খেলার চেষ্টা করছেন। ওনার স্থানই থাকা উচিত না জাতীয় কংগ্রেসের মতন ধর্মনিরপেক্ষ দলে। ওনার স্থানই কোনো থাকা উচিত না। কংগ্রেস দলে কোনো সংখ্যাগুরু বিচার ব্যবস্থা নেই। কংগ্রেস দলে আমরা সকল সহযোদ্ধা, কাঁধে কাঁধ মিলিয়ে চলি, আমরা সবাই এক। আমাদের কাছে বরকত গনি খান চৌধুরীর যা ভ্যালু, প্রণববাবুরও তাই ভ্যালু, আব্দুস সাত্তারেরও তাই ভ্যালু, কোনো ডিফারেন্স নেই, কোনো ডিফারেন্স নেই। একটা জিনিস উনি বলেছেন, সেটা হচ্ছে যে উনিই তো এতক্ষণ ধরে বলে যাচ্ছেন, ওনার কথাই বলে যাচ্ছেন, আমাদের কথাও তো বলতে হবে। হ্যাঁ, তো অবশ্যই অবশ্যই। সেটা হচ্ছে যে এই বাংলা মানে প্রদেশ কংগ্রেসে নাকি অধীর রঞ্জন চৌধুরী ছাড়া আর কোনো নেতা নেই, এটা উনি এই অভিযোগটা করেছেন। তো আমি এই প্রশ্নটা করেছিলাম যে আপনাকে তো দেখা গেছিলো মঞ্চে ওই দিনকে আপনি অধীরদার সঙ্গে একটা ছবি তুলে আপনি তারপরে সেটাকে পোস্ট করেছিলেন, আপনি বলেছিলেন যে আমার নেতা অধীর রঞ্জন চৌধুরী। তো এটা কেন? তার প্রেক্ষিতেই উনি এই কথাটা বলেছেন আর কি। আজকে যদি নেতা হিসাবে রাজ্য এবং রাজ্যের বাইরে যদি কংগ্রেসের বাংলার কোনো নেতা থাকে, সে হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী। তা আমি যদি একজনকে নেতা মানি, তো কি শুভঙ্কর সরকার বলে দিক কি উনি অধীর রঞ্জন চৌধুরীকে নেতা মানেন না? দীপা মুন্সি বলুক কি অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের নেতা নয়? আমি বলছি অধীর রঞ্জন চৌধুরী নেতা, এতে এদের আপত্তি হচ্ছে। রাজনৈতিক শিক্ষা না মানুষের প্রচণ্ড প্রয়োজন রাজনীতি করার জন্য। শুভঙ্করদা যেদিন সভাপতি হয়ে এলেন, তার থেকে 2 থেকে 3 দিনের মধ্যে একটা ধর্না মধ্য কলকাতা জেলা কংগ্রেস এবং অধীরবাবুও ছিলেন সেই ধর্নাতে 2 দিন, আমরাও ছিলাম, অস্বীকার করার কোনো জায়গায় আমরাও ছিলাম।
আমি তো অধীরবাবুর সিস্টেমে বিগত 4 বছর 4.5 বছর কাজও করেছি মুখপাত্র হিসেবে। সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল যে আজকে তো অধীরদার সভাপতি নেই ইত্যাদি ইত্যাদি কিরকম প্রশ্ন করেছিল মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি। মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি একটা উত্তর দিয়েছিলেন যে অধীরদার প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে পদটা হয়তো আজকে আর নেই, কিন্তু উনি যে আমার নেতা সেই পদটা কেউ কোনোদিন কাটতে পারবে না, সেই সিনিয়রিটি অধীরদার চিরদিন পাবেন। এবং খুব প্র্যাকটিক্যাল কথা বলে, বাস্তব কথা। অধীর রঞ্জন চৌধুরী তো নেতা, তো অস্বীকার করার কোনো জায়গা নেই। এবার কারুর শুভঙ্কর দাকে বেশি ভালো লাগতে পারে, কারুর অধীর রঞ্জন চৌধুরীকে বেশি ভালো লাগতে পারে। আমার যদি শুভঙ্কর দাকে বেশি ভালো লাগে, দ্যাট ডাজ নট মিন আমি অধীর রঞ্জন চৌধুরীকে ছোট করব। বা আমার যদি অধীর রঞ্জন চৌধুরীকে ভালো লাগে, বহু মানুষ আছে অধীর রঞ্জন চৌধুরীর অনুগামী, তাদের তো আমি কখনো দেখি না এই ভাষায় কথা বলতে প্রদেশ কংগ্রেস সভাপতি সম্বন্ধে। ইভেন মিডিয়াতেও তারা যখন কথা বলেন, মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতির রেফারেন্স টেনে তা পার্টি সিদ্ধান্তকে ডিফেন্ড করে তারা কথা বলেন। আমি আবার বললাম, ভিক্টর সাহেবের রাজনৈতিক গভীরতাটা কোথাও হি ইজ ল্যাকিং। কারণ উনি ইন্টারনাল ডিস্টারবেন্সে নিজেকে এত জড়িয়ে ফেলেছেন, কোন কথা কিভাবে কখন বলতে হয়, কাকে সম্মান প্রদর্শন করলে নিজে সম্মান পাওয়া যায়, কাকে অসম্মান করলে নিজে অসম্মানিত হয়, সেটা উনি হয়তো বুঝতে পারছেন না। সেই জন্যে সবাই সম্মানীয় নেতা আমাদের, সবাই আমাদের মাথার উপরে থাকুন, দলকে নেতৃত্ব দিন ঐক্যবদ্ধভাবে। আগামী দিন বাংলায় কংগ্রেসের। এই আগামী দিন বাংলায় কংগ্রেসের বলেই একটা প্রশ্ন আমি করতে চাইছি, সেটা হচ্ছে যে 5 আগস্ট একটা লালবাজার চলো একটা অভিযানের ডাক দেওয়া হয়েছে। গত 2.5 মাসে কংগ্রেসকে যে কোনো ছোট থেকে বড় ইস্যুতে রাস্তায় দেখা যাচ্ছে এবং খুব প্রবলভাবে দেখা যাচ্ছে। মানে কোথাও না কোথাও একটা জিনিস মনে হচ্ছে যে কংগ্রেস এতদিন বলা হতো যে কেন্দ্রে একমাত্র বিজেপির বিরোধী, এখন যেন রাজ্যেও এই ব্যাপারটা ফিরিয়ে এনেছে। এই ঝাঁজটা এত বাড়ানোর কারণটা কি? না না, আপনাকে যদি আন্দোলন করতে হয় একটা দলের বিরুদ্ধে, যে দলটা সংবিধানকে পায়ের তলায় পিষে মেরে ফেলতে চায়, কৃষকদের পিষে ফেড়ে মেরে ফেলতে চায়, শিল্পপতিদের হাতে এয়ারপোর্ট থেকে বন্দর সব কিছু বেচে দিতে চায়, এমনকি পেট্রোলেও কোনো একজন বিজেপি নেতার ছেলের ইথানলের কারবার আছে বলে পেট্রোলেও ইথানল মিশাতে চায়, তা সেই দলের বিরুদ্ধে আপনাকে লড়তে হলে তো আপনাকে সবসময় রাস্তায় থাকতেই হবে। আপনি দেখলেন যে এত বড় শহীদ মিনার সভা হলো, বিরাট সভা হলো, সেখানে পুনর্জাগরণ বলা হচ্ছে কংগ্রেস, শুভঙ্কর সরকার মহাশয়ের নেতৃত্বে, এবং সেখানে অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য, অধীর রঞ্জন চৌধুরী মহাশয়, দেবপ্রসাদ রায়, দীপা দাস মুন্সি, কেউ উপস্থিত ছিলেন না, সবাই উপস্থিত ছিলেন। একটা ঐক্যবদ্ধ কংগ্রেস পরিবারের রূপ শহীদ মিনার ময়দানে দেখা গেছে। এবং মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি শুধু লালবাজার অভিযান নয়, আমি আপনাকে বলি, আপনি জানেন আমরা খুব সম্ভবত 15ই জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারির মধ্যে ব্রিগেডে সভা করতে চলেছি। ঘোষণা করেছেন উনি, অলরেডি করেছেন। এটা একটা খুব বড় চ্যালেঞ্জ আমাদের কাছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দলটাকে ভয় দেখিয়ে, প্রলোভন দেখিয়ে, টুকরো 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 করে আক্ষরিক অর্থে সাইনবোর্ড তৈরি করে দেওয়ার চেষ্টা করেছিলেন, তাতে তো দল ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবার বিষয়টা হচ্ছে সাইনবোর্ড উনি কেন করতে পারেননি, কারণ যে কোনো রাজনৈতিক দল বেঁচে থাকে মতাদর্শগত ভিত্তির ওপরে বেস করে। তা আজকে তৃণমূল নেই কেন? 4 মে বেলা 2টোর পর আর তৃণমূল ভাঙতে শুরু করে, কারণ ওনারা কি টার্গেট নিয়ে এসেছিলেন, বামফ্রন্টকে সরাতে হবে, সেটা অ্যাচিভড। তারপরের কি টার্গেট ছিল, দলকে ধরে রাখতে হলে বেলাগাম দুর্নীতি করার লাইসেন্স দিতে হবে। ভাইপোর নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের নেতারা এ ক্যাটেগরির থেকে জেড ক্যাটেগরি অবধি বেলাগাম দুর্নীতি করেছে, ধর্ষকদের ডিফেন্ড করা হয়েছে, বিরোধী দলের নেতৃত্বকে ফলস কেস দেওয়া হয়েছে। কি করেননি এই মমতা বন্দ্যোপাধ্যায়? সেই জন্যে মতাদর্শগত কোনো ভিত্তি ছিল না তৃণমূল কংগ্রেসের, তাই তাসের ঘরের মতন ভেঙে পড়েছে। আজকেও শুভঙ্কর সরকারের নেতৃত্বে কংগ্রেস বলিষ্ঠ কেন? এই 49 বছর ধরে
যারা কংগ্রেসের নেতৃত্ব দিয়েছেন বাংলায় এবং আজকে শুভঙ্কর দা, তারা মতাদর্শগত, দলীয়, সংবিধান এবং সর্বোপরি ধর্মনিরপেক্ষতা এবং বহুত্ববাদকে সামনে এগিয়ে এনেছিলেন। তাই কংগ্রেস দলটা এখনো রয়েছে। আমরা যদি কোনো অঞ্চলে 10 জনও থাকি, 10 জন রয়েছি, আর তৃণমূল আজকে নেই মানে নেই। সেই জন্যে যে দল মতাদর্শগত ভিত্তির ওপরে দাঁড়িয়ে থাকে সেই দল টিকে থাকে, সেই দল আন্দোলন করতে পারে, সেই দলের আপনার প্রশ্ন অনুযায়ী ঝাঁজ দিনকে দিন বাড়তে থাকে। কেন্দ্রীয় রাজনীতিতে দেখা যাচ্ছে রাহুল গান্ধী যত দিন যাচ্ছে তত যেন ধারালো বিরোধী দলনেতা হয়ে উঠছেন। মানে ইতিমধ্যেই তিনি সংসদ লোকসভাতে অচল করে দিয়েছেন, অমিত শাহের পদত্যাগের দাবি তুলেছেন, একটা হইচই ফেলে দিয়েছেন আর কি। এই যে ওভারঅল বিষয়টা, মানে কোথাও কি মনে হচ্ছে যে বিজেপি ধীরে ধীরে চাপে পড়ছে? মানে প্রধানমন্ত্রীকে রোজ রাত্রেবেলা একবার করে আসতে হচ্ছে লাইভে, এসে বলতে হচ্ছে নানান কথা, মানে কোথাও কি এই পরিস্থিতিটার জন্যই হচ্ছে? সংবিধান, কৃষক সমাজ, ছাত্র সমাজ, মধ্যবিত্ত মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ, এই 5টা শ্রেণীর মানুষ যদি অত্যাচারিত হয়, সংবিধানের মূল্যবোধ যদি মূল্যবোধকে যদি আক্রমণ করা হয়, তাহলে বিরোধী দলের কাজ হচ্ছে সেটা আঙুল তুলে দেখিয়ে দেওয়া। রাহুল গান্ধী ভারতবর্ষের প্রধান বিরোধী দলনেতা। খুব স্বাভাবিকভাবেই আমরা জাতীয় কংগ্রেস ধর্মনিরপেক্ষতা এবং বহুত্ববাদকে বিশ্বাস করি, সংবিধানকে বিশ্বাস করি। আমাদের কাজ হচ্ছে সংবিধানকে রক্ষা করা। যেখানে আমার ভারতবর্ষ শিল্পপতিদের কাছে বিক্রি হয়ে যাচ্ছে, কৃষকরা আন্দোলন করলে বলা হচ্ছে এরা উগ্রপন্থী, ছাত্ররা আন্দোলন করলে বলছে অমুক স্লোগান কেন ব্যবহার করা হচ্ছে, ওরা পাকিস্তানি। সেই জায়গায় রাহুল গান্ধী যদি নিজের ঝাঁজ না বাড়ায়, উনি তো ওনার কর্তব্য পালন করলেন না। আর জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ভারতবর্ষের বিরোধী দলনেতা, তার কর্তব্য যথাসময়ে পালন করবেন না, এটা হতেই পারে না। সুমনদার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের দিকে একটা খবর শোনা যাচ্ছে যে 20 জন সাংসদ দল ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন, এনসিপিআই নামে একটি দল গঠন মানে দলে যোগ দিয়েছিলেন, তাদের মধ্যে থেকে নাকি প্রায় জনাশাতেক সাংসদ নাকি আবার ফিরতে পারেন। যদি ফেরেন তাহলে তো বিপদ বিজেপির। অ্যাডভান্টেজ কি তৃণমূলের হবে? দেখুন, তৃণমূল কংগ্রেসটা নেই, ওরা ফিরেও কিছু করতে পারবে না। যে দলের নির্বাচিত জনপ্রতিনিধিরা নিজের অঞ্চলে ঢুকতে পারে না, তারা তৃণমূলে ফিরেই বা কী করবে? 1। 2 নম্বর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তি মমতা হিসাবে একটা পুল আছে, কিন্তু সেই পুলটা আর নেই যেটা তাকে তার দলকে রিভাইভালের সুযোগ দেবে। আচ্ছা। আর 3, আপনি নিশ্চিন্ত হয়ে থাকুন, ভারতীয় জনতা পার্টি এবং এনসিপিআই নামক যে ওই নতুন এনভেলপটা তৈরি হয়েছে, তারা এদের ওপরে এতটাই প্রেশার রাখবে, এরা ফিরতে পারবে না। এটা একটা গুজব, এটা স্টোরি করতে আপনাদের ভালো লাগবে, কেউ কিছু রিয়াকশান দিলে ভিউজ হবে, পত্রিকা ছাপালে লোকে পড়বে, নাথিং মোর দ্যান দ্যাট। ঠিক আছে, থ্যাংক ইউ।